আজকের গল্প জলঙ্গির কালী ডাকাত। রাত তখন অনেক গভীর। প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে দূরের বনাঞ্চলের দিকে চেয়েছিলেন জমিদার সূর্যনারায়ণ রায়। সেদিকে কয়েকটি আলোর বিন্দু যেন একদিক থেকে আরেক দিকে চলেছে। দেখলেই বোঝা যায় ওগুলো মশালের আলো। একটু পরেই সে আলোর বিন্দুগুলো আর দেখা গেল না। খোলা অলিন্দ দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। সেবার শীতও পড়েছে বেশ। এই শীতের রাতে জমিদার বাবুর জমিদার বাড়ির অলিন্দে দাঁড়িয়ে থাকার কারণ, চর মারফত তিনি খবর পেয়েছিলেন যে বুড়ো শিবের বনে একদল ডাকাতের আনাগোনা শুরু হয়েছে। উত্তরের বন বা এই বুড়ো শিবের বন ভীষণ গভীর জঙ্গলাকীর্ণ এলাকা। মাঝখান দিয়ে একটা ছোট জলধারা এঁকে বেঁকে চলে গেছে জলঙ্গি নদীর দিকে। তার নাম ভৈরবের খাল। বনের ঠিক মাঝামাঝি জায়গায় বহুকালের পুরনো এক শিব মন্দির আছে। কবে সেটা তৈরি হয়েছিল তা এখন আর জানার উপায় নেই। লোকমুখে তার নাম বুড়ো শিবের মন্দির। তা থেকেই বনের নাম বুড়ো শিবের বন। মন্দির বলতে সেভাবে আর কিছুই নেই। একটা বহু পুরনো পোড়া ইটের দেয়াল পড়ে আছে, আর চারপাশে পেঁচিয়ে উঠেছে বট অশ্বত্থের গাছ। এরই মধ্যে একটা বহু পুরনো শিবলিঙ্গ পড়ে আছে। এই বুড়ো শিবের মন্দিরের এক সময় বেশ নামডাক ছিল। বড় করে পুজো হতো প্রতি শিবরাত্রিতে। শোনা যায় তখন জলঙ্গি নদী এই শিব মন্দিরের পাশ দিয়েই বইত। কালক্রমে জলঙ্গির স্রোত ঘুরে যায় অন্যদিকে। পড়ে থাকে একটা সরু ক্ষীণ ধারা, যার এখনকার নাম ভৈরবের খাল। ক্রমে লোকজনের আনাগোনা কমে যায়, গড়ে ওঠে গভীর বন। এখনো গাঁয়ের কিছু মানুষ মাঝে মধ্যে সেই মন্দিরে যায়। কিন্তু এরকম গভীর বনে হঠাৎ ডাকাতের আগমন কিভাবে হলো তা খুবই আশ্চর্যের। আরও আশ্চর্যের বিষয় হলো যে দিনের বেলা সে মন্দিরের কাছে গেলে কিছুই দেখতে পাওয়া যায় না। শুধু জটা জুটোধারী এক সাধুকে কিছুদিন যাবৎ সেখানে দেখা যাচ্ছে। তিনি বিশেষ কথা বলেন না। শিব মন্দিরের পাশে একটা ছোট কালী মূর্তি তিনি স্থাপন করেছেন। এই সাধুকে কেন্দ্র করে লোকজনের মধ্যে কিছু কানাঘুষো তৈরি হয়েছে। কেউ কেউ বলছে তিনি সাক্ষাৎ দেবতা, আবার কেউ বলছে আসলে তিনি সেই ভয়ানক কালী ডাকাত। মাঝে হঠাৎ গায়েব হয়েছিলেন, এখন এখানে এসে উঠেছেন। তিনি রাতে কালী মায়ের পুজো করেন, তখন সেখানে আসে ডাকাতের দল। কালী পুজো দিয়ে তারা ডাকাতি করতে বের হয়। এই কানাঘুষো ধীরে ধীরে জলঙ্গির জমিদার বাবুর কানে এসেও পৌঁছেছে। তাই খুবই উদ্বিগ্ন তিনি। আর আজ রাতের ওই মশালের আলোই বলে দিচ্ছে কিছু একটা ঘোট মাকিয়ে উঠেছে ওখানে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। পরদিন সকালে জমিদার বাড়িতে এসে পৌঁছল দিবাকর। রোগা কালো একহারা চেহারা, পরনে আধময়লা ধুতি আর ফতুয়া, কাঁধে একটা গামছা। বৈশিষ্ট্য বলতে শুধু উজ্জ্বল চোখ দুটি। দিবাকর এসে কাছারি বাড়িতে বসে তামাক টানল। তারপর লোকজন একটু হালকা হয়ে এলে জমিদার বাবুর কাছে সরে এলো সে। এসো দিবাকর, খবর কি? দিবাকর বলল, এই যে হুজুর, খবর খুব ভালো নয়। কেন? আপনি তো খবর রাখেন হুজুর। ওই বুড়ো শিবের বনে মাঝে মাঝে একদল লোককে দেখা যাচ্ছে গভীর রাত্রে। তারা সন্ন্যাসীর বেশে আসছে বটে, কিন্তু ওদের হাব ভাব মোটেও সুবিধের নয়। আমার সন্দেহ ওরা আসলে ডাকাত। আমার মনে হয় ওরা বুড়ো শিবের মন্দিরের থেকে আরো দূরে বনের মধ্যে কোথাও ঘাঁটি গেড়েছে, কিন্তু সে ঘাঁটি কোথায় তা এখনো খবর পাইনি হুজুর। খবরটা পেয়ে জমিদার বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চিন্তিত মুখে বললেন, তাই তো দিবাকর, বেশ ঘোট পাকিয়ে উঠল দেখছি। এখন কি করা যায়? জঙ্গলের ওই জায়গাটা আমার জমিদার এলাকার বাইরে। ওটা কোম্পানির খাস এলাকা। ওখানে লোক পাঠিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। এখন একটাই উপায় আছে, লুকিয়ে ওদের ওপর নজরদারি করা আর কোম্পানিকে খবর পাঠানো। তুমি যেমন খবরাখবর জোগাড় করছো সেরকম করতে থাকো। আমি আরো দু একজন লোককে কাজে লাগাতে চেষ্টা করি, তারপর দেখি কি হয়। এখন তুমি এসো, সাবধানে কাজ চালিয়ে যাও। যে আগে হুজুর। জমিদার বাবুকে প্রণাম করে
দিবাকর বিদায় নিল। এর দিন কয়েক পরে অমাবস্যার রাতে বুড়ো শিবের মন্দিরের থেকে অনেকটা দূরে জঙ্গলের ভিতরে এক জায়গায় কয়েকটি মশাল জ্বলছিল। চারপাশে বসে আছে বেশ কয়েকটি মানুষ। প্রত্যেকের স্বাস্থ্যবান চেহারা, মাথায় লাল ফেট্টি, পরনে মালকোচা মারা ধুতি, হাতে পাকানো বাঁশের লাঠি বা সরকি। এমন সময় বনের গভীর থেকে পেঁচার ডাক ভেসে এলো। ডাকটা ঠিক আসল পেঁচার ডাকের মতো নয়। সে ডাক কানে আসা মাত্র বসে থাকা লোকগুলো সচকিত হয়ে উঠল। মশাল তুলে নিয়ে কয়েকজন এগিয়ে গেল সরু খালের দিকে, যেখানে এসে লেগেছে একটা ছিপ নৌকো। নৌকো থেকে নেমে এলো দীর্ঘকায় এক ব্যক্তি। তার পরনে সাদা ধুতি, কপালে সিঁদুরের ফোঁটা আর গলায় লাল উত্তরীয়। তার মুখ মাথার লাল পাগড়ির কাপড়ে ঢাকা। মশালের আলোয় তার দুই চোখ জ্বলজ্বল করছিল। ঘাটে এসে নামল কালী ডাকাত। দীর্ঘ পদক্ষেপে এগিয়ে চলল বনাঞ্চলের ভিতরে। কালী মূর্তির পায়ের নিচে জড়ো হলো সবাই। মূর্তিকে প্রণাম করে জমায়েতের দিকে তাকালো কালী ডাকাত। ধীরে ধীরে নৈশব্দ নেমে এলো চারিধারে। শুধু বনাঞ্চল জুড়ে ঝিঝির শব্দ শোনা যেতে লাগলো। কালী ডাকাত বলে উঠল, ভাইয়েরা, জলঙ্গির আশেপাশে যত জমিদার আর অত্যাচারী নায়েব গোমস্তারা আছে সবাইকে সাবধান করে দিতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে যে কালী ডাকাত এখনো মরেনি। আমরা ভীরু কাপুরুষ নই, যারা গরিব মানুষের রক্ত চুষে খায় আর ওই ইংরেজের গোলামি করে। আমরা তাদের কাউকে ছাড়ব না। তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদেরকে আমরা মায়ের পায়ে এনে বলি দেব। তীব্র উল্লাসে ভরে উঠল বনাঞ্চল। চিৎকার একটু কমে এলে কালী ডাকাত আবার বলতে শুরু করলো, ভাই সব, আমাদের এর পরের শিকার নাজিরপুরের জমিদার বাড়ি। আমাদের কাছে খবর এসেছে ওই জমিদার প্রচুর বেশি বেশি খাজনা আদায় করছে, আর খাজনা না পেলেই প্রজাদের ধরে গুম ঘরে আটকে চরম অত্যাচার করছে। ওই জমিদার আর নায়েবকে আমরা ছাড়ব না। ডাকাতদের দলে আবার হইচই শুরু হয়ে গেল। কালী ডাকাতের গলা আবার শোনা গেল, ভাইয়েরা, আমাদের বুড়ো শিবের ঘাঁটি অনেকেরই নজরে পড়ে গেছে। এখন থেকে এই বনের গভীরে যেখানে ভাঙা গড় আছে সেখানে আরেকটি ঘাঁটি আমরা গড়ে তুলব। আশপাশের পাহারাও আরো বাড়াতে হবে। শুধু আমি থাকবো বুড়ো শিবের থানে। ওখান থেকে জলঙ্গির মূল ধারা খুব কাছেই। তোমরা গেলে সাধুর বেশেই যাবে। আর মনে রেখো, আগামী অমাবস্যায় নাজিরপুরের জমিদার বাড়িতে চিঠি পাঠানো হবে। আমাদের দাবি মতো টাকা না দিলে জমিদার বাড়ি লুট করা হবে। তোমরা সবাই তৈরি হও। সভা শেষ করে কালী ডাকাত নৌকার ঘাটের দিকে এগিয়ে গেল। নাজিরপুরের জমিদার বাড়িতে জমিদার কেনারাম রায় সাঙ্গপাঙ্গদের নিয়ে দিঘিতে মাছ ধরার উদ্যোগ নিয়েছেন সকালবেলাতেই। জমিদার বাড়ির লাগোয়া বিশাল দিঘি, নিকটেই রয়েছে একটি আম বাগান। তখন ফাগুন মাস, আমের বোলের গন্ধে বাগান ভরে আছে। মোসাহেবদের নিয়ে জমিদার বাবু দিঘির পাড়ে বসেছেন মাছ ধরার জন্য। বেতের চুপড়িতে চার ও টোপ তৈরি আছে। চাকর গড়গড়া নলটি জমিদার বাবুর হাতে ধরিয়ে দিয়েছে। খাস বিলিতি পানীয়র বোতল আর পল কাটা গ্লাসও প্রস্তুত। জমিদার বাবুর বেশ আমেজ এসে গেছে। এক মোসাহেবকে তিনি বললেন, তা হ্যাঁ গিরিশ, এই সামনেই তো দোল উৎসব আসছে। এবার এই হোগল বেরিয়ার বাবুদের দেখিয়ে দিতে হবে বসন্ত উৎসব কাকে বলে। এই গতবার ব্যাটারা মুর্শিদাবাদ থেকে বাইজি এনেছিল, মনে আছে? যাকে বলা হলো সেই গিরিশ তখন বিলিতি হুইল ছিপে বড়শি পরাচ্ছিল। জমিদার বাবুর কথায় ছিপটা অন্য একজনের হাতে ধরিয়ে দিয়ে সে বলে উঠল, এই যে বাবু, ওই আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ওই হোগল বেড়ে জমিদারের কথা আর বলবেন না। ওরা তো এই সেদিনের জমিদার। ওই কি বলে, আরে কি বন্দোবস্ত না কি যেন হয়েছে না এখন? এই বলো না হে শশী। শশী বলে উঠল, এই চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই ওই তাই। ওই তাতেই তো বেটা নিলামে জমিদারি কিনে জমিদার হয়েছে। আসলে তো বেটা এক বড় বেনিয়া। ওর কি কোনো মান আছে না মর্যাদা আছে? ছো, জমিদার হলেন আমাদের হুজুর। তা হুজুর, ওই আমরা সবাই ঠিক করেছি এবার বাইজি আসবে একেবারে লখনৌ থেকে। কি বলেন হুজুর? মোসাহেবের প্রশ্নের জবাবে জমিদার বাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই
গিরিশের হাতে উঠে এসেছে একটা কাগজের টুকরো। সেটা আসলে একটা চিঠি। মাছের টোপের চুবড়ির ভিতরে ছিল সেটা। সেটা ভালো করে দেখেই গিরিশের মুখ পাংশু বর্ণ ধারণ করলো। তার হাত কাঁপতে লাগলো, মুখ দিয়ে কথা সরল না। আরে গিরিশ, তোমার হলো কি? জমিদারের প্রশ্নে কোনো রকমে তার হাতে চিঠিটা ধরিয়ে দিল সে। একটা তুলোট কাগজে রক্তাক্ষরে লেখা চিঠিটার মাথায় একটা রক্তাক্ত খাড়ার চিহ্ন আঁকা। চিঠির বয়ান এরকম: জমিদার কেনারাম রায়, তোমাকে অবগত করা হচ্ছে যে দীর্ঘদিন জমিদারি চালিয়ে তুমি মানুষের হিতার্থে কোনো ভালো কাজ করনি। উল্টে প্রজাদের শোষণ করে অঢেল সম্পদ তুমি সিন্ধুকে পুরেছ। তাই তোমার সঞ্চিত ধনরাশি থেকে মাত্র 5,000 স্বর্ণ মুদ্রা কালী মায়ের পূজার জন্য দাবি করা হচ্ছে। আগামী অমাবস্যায় ভৈরবের খালের মোহনার ভাঙা ঘাটের পাশে আমাদের নৌকায় রাত 2 প্রহরে এই অর্থ তুমি পৌঁছে দেবে। এর অন্যথা হলে সদল বলে আমরা তোমার জমিদারি মহলে উপস্থিত হয়ে তোমার কিঞ্চিত সেবা করে আসব। ইতি মায়ের সেবক কালী ডাকাত। মুহূর্তে জমিদার ও তার লোকজনের মধ্যে চাঞ্চল্য পড়ে গেল। কে আনলে এ চিঠি? কে আনলে রে? কেউ ঠিকমতো উত্তর দিতে পারে না। বহু খোঁজাখুঁজির পর জানা গেল যে নিয়মিত যে লোকটা মাছের চার ও টোপ নিয়ে আসে, আজ সে আসেনি। তার জায়গায় অন্য একজন নিয়ে এসেছিল, কিন্তু সে কে তা কেউ সঠিক বলতে পারল না। অচিরেই জমিদার ভয়ে ও অর্থ শোকে বিছানা নিলেন। নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে জমিদারের লোক পত্র নিয়ে ছুটল। কিছুক্ষণ বাদে দারোগা নিধু সামন্ত চলে এলেন। আশপাশে অনেক খানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। আর সে সময়কার পুলিশ থানাগুলির সেরকম লোকবলও তেমন কিছু ছিল না। তবু নিধু দারোগা অনেক আশ্বাস দিয়ে গেলেন এবং বলে গেলেন অমাবস্যার দিন তিনি নিজে অন্যান্যদের নিয়ে জমিদার বাড়িতে উপস্থিত থাকবেন। জমিদার বাবু যেন ডাকাতদের হাতে অর্থ তুলে না দেন। কিন্তু জমিদার বাবু তাতে কিছুমাত্র ভরসা পেলেন না। কিছুটা সুস্থ হলে তিনি ঠিক করলেন অর্থ যায় যাক, প্রাণটা তো আগে। বেঁচে থাকলে অর্থ আবার আসবে। সুতরাং আগামী অমাবস্যায় ডাকাতদের হাতে 5,000 স্বর্ণ মুদ্রা তিনি তুলে দেবেন। কিন্তু পুলিশের দারোগা ডাকাত ধরার এই রকম একটা সুন্দর সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। একে উপর মহল থেকে চাপ রয়েছে, তার উপর পদোন্নতির একটা ব্যাপারও আছে। তাই গোপনে তিনি ভৈরবের খালের মোহনায় নজরদারির ব্যবস্থা করতে লোক লাগালেন। ভৈরবের খালের একেবারে শেষ প্রান্তে একটা ভাঙা ঘাট রয়েছে। কবে কোন যুগে এখানে কে এই ঘাট বানিয়েছিল তা এখন কারো মনে নেই। ঘাটটি ভগ্ন প্রায়। পাশেই একটা বুড়ো বট গাছ অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে আর ঘাটের পথটাকে অন্ধকার করে রেখেছে। মাঝে মাঝে সেই বট গাছের নিচে 2-1 সাধুর আগমন ঘটে। তারা কিছুদিন নিজেদের মতন সাধন পূজন করে অন্যত্র চলে যেতেন। অমাবস্যার কয়েকদিন আগে এবার এক জটাধারী সাধু বাবা সেখানে এসে আস্তানা গেড়েছেন। তার চেহারাটি বেশ সম্ভ্রম জাগায়। গৌরবর্ণ দেহ, পরনে রক্তবর্ণের পোশাক, হাতে মস্ত এক ত্রিশূল। ধুনি জ্বালিয়ে বসেছেন তিনি। দূরের গ্রাম থেকে এক চিলতে সরু একটি পথের রেখা সেই বিশাল বট গাছের পাশ দিয়ে চলে গেছে ভৈরবের খালের দিকে। মাঝে মাঝে গ্রামের বউ ঝিয়েরা সেই পথে এসে বটগাছের গায়ে সুতো জড়িয়ে মানত করে যায়। সাধু সন্ন্যাসীদেরও ভক্তিভরে প্রণাম করে ফল মূলাদি রেখে যায় তাদের চরণে। আমাদের এই জটাধারী সাধু বাবা বিশেষ একটা কথা কারো সঙ্গে বলেন না। যা বলেন তা আকারে ইঙ্গিতেই বলেন। কিন্তু রাতের অন্ধকারে যে 2-1 লোক এই জটাধারী বাবার কাছে এসে উপস্থিত হয় তাদের ঠিক সাধু সন্ন্যাসী বলে মনে হয় না। আজও গভীর রাত্রে ভৈরবের খালের এক প্রান্তে একটা ছোট্ট নৌকা এসে লাগলো। 2 লোক তা থেকে নেমে সাধু বাবার কাছে এসে দাঁড়ালো। অন্ধকারে তাদের দেহ যেন মিশে আছে। ধুনির যে সামান্য লাল আভার মতো আলো দেখা যাচ্ছিল তাতেই যেন তাদের মুখগুলো লালচে দেখাচ্ছিল। সাধু বাবা বলে উঠলেন, এসো গোবিন্দ, এসো নেতাই, আসতে এত দেরি হলো কেন? কিছু খোঁজ পেয়েছ? নেতাই এবং গোবিন্দ এবার বসে পড়ল।
গোবিন্দ বলল, সর্দার, এই নাজিরপুরের জমিদারের লোক কালকে যে টাকা নিয়ে আসবে সে খবর পাকা, কিন্তু সর্দারের মুখ একটু গম্ভীর দেখালো। কিন্তু কি? এবার নেতাই বলল, সর্দার, ওই পুলিশের লোকও আমাদের পেছনে লেগে আছে। ওই নাজিরপুরের ফাঁড়ির দারোগা, মানে ওই বেটা নিধু দারোগা, ওই মনে মনে খোয়াব দেখছে আমাদের ধরিয়ে দিয়ে সরকারের ঘর থেকে পুরস্কারটা বাগাবে, তাই আমাদের পেছনে লোক লাগিয়েছে কথা। যখন আমরা নৌকোয় আসছিলাম তখন আমাদের পেছন পেছন একটা ছোট ডিঙি নৌকাও আসছিল, নিশ্চয়ই ওটায় পুলিশের লোক ছিল, তাই ভূত পথে আসতে গিয়ে একটু দেরি হলো। সর্দার মানে কালী ডাকাত বলে উঠল, পুলিশের ভাবনা ছেড়ে দাও, ওটা যোগ আর মাথায় সামলাবে। কালকে শুধু ঠিক সময় তোমরা দুটো ছোট্ট ডিঙি নৌকো নিয়ে ভৈরবের এই ভাঙা ঘাটের পাড়ে রাত 2 প্রহরে এসে উপস্থিত থাকবে। জমিদারের লোক টাকা নিয়ে এলেই দুটো নৌকো দুদিকে চালিয়ে দেবে। যে নৌকোয় টাকা থাকবে সেটা নিয়ে চলে যাবে একদম বুড়ো শিবের মন্দিরের ঘাঁটিতে, সেখান থেকে টাকা লুকিয়ে রাখবে আমাদের গোপন আস্তানায়। তারপর তোমরা গা ঢাকা দেবে, পরে আমি সময় সুযোগ মতন তোমাদেরকে ডেকে নেব। এই কাজে যেন কোনো ভুল না হয়। নেতাই বলে উঠল, কিন্তু সর্দার, ওই যদি আমাদের টাকা সমেত নৌকোটাকে পুলিশের নৌকো ধাওয়া করে? ওরা যাতে ধাওয়া না করে তার চেষ্টা আমি করব, আর যদি ধাওয়া করে তাহলে তোমরাও জবাব দেবে, কিন্তু এমন ভাব দেখাবে যেন খুব ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ। এভাবে পালাতে পালাতে জলঙ্গি নদীর দিকে চলে যাবে, সেখানে আমাদের আরো দুটো নৌকো প্রস্তুত থাকবে। তখন আর পুলিশের নৌকা আমাদের সঙ্গে পারবে না, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ সর্দার। এখন যাও, আর দেরি করো না, কারণ নজরে পড়ার আগেই বুড়ো শিবের ঘাটিতে গিয়ে লুকিয়ে পড়ো। নেতাই আর গোবিন্দ নৌকায় গিয়ে উঠল। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। পরদিন সন্ধেবেলা ভৈরবের খালের ভাঙা ঘাটের ধারে একটি নৌকা এসে লাগল। তা থেকে নেমে এলো 4 জন সশস্ত্র পুলিশ, সঙ্গে নিধু দারোগা। 4 জনের মধ্যে 2 জনের হাতে দুটি বেয়োনেট লাগানো গাঁদা বন্দুক, আর বাকিদের হাতে ছোট তলোয়ার আর লাঠি। নিধু দারোগার কোমরে ঝুলছে একটি গাঁদা পিস্তল। তারা নামতেই নৌকাটা খালের ওপারে চলে গেল। এদিক ওদিক দেখতে দেখতে পুলিশের দলটা এগিয়ে এলো সেই বটতলার দিকেই। সাধু বাবা তখন সন্ধ্যার পূজা করছিলেন। নিধু দারোগার আবার সাধু সন্ন্যাসীতে ভারী ভক্তি। তিনি এবং তার হাবিলদারেরা ভক্তি ভরে সাধুর সামনে বসল। নিধু দারোগা করজোড়ে বলে উঠল, বাবা, তোমার অপার মহিমা বাবা। দেখো ওই যেন ডাকাতগুলো ফসকে না যায়। আজ একবার বেটারা হাতের মুঠোয় আসুক, তারপর দেখবো আমার প্রমোশনটাকে আটকায়। সাধু বাবা বিশেষ কথা টথা বললেন না, শুধু আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুললেন। মনে হলো তার দাড়ি গোফের ফাঁকে একটু হাসিও ফুটে উঠল। তখন অন্ধকার হয়ে এসেছে। গাছের ডালে ডালে পাখিদের কলরব শোনা যাচ্ছে। ধুনির আগুনটা আর একটু উস্কে দিয়ে সাধু বাবা এক মনে কলকেতে গাঁজা সাজতে বসলেন। তা দেখে 2 জন হাবিলদার তার কাছে ঘেঁষে এলো। একজন বলে উঠল, বাবা গো, যদি কৃপা হয় একটু পেশাদ যেন পাই। সাধু বাবা আবার প্রসন্ন চিত্তে মাথা দোলালেন। তখন রাতের অন্ধকার নেমে এসেছে। ভৈরবের খালের ওপার থেকে শিয়ালের ডাক ভেসে এলো। পুলিশদের কেউই বুঝতে পারেনি যে ঝোপের আড়ালে আরো 2 জন লোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করছিল। তারা মাধাই আর যোগো। ক্রমে রাত গভীর হয়ে এলো। সাধু বাবার কলকের ধোঁয়ায় জায়গাটা বেশ আচ্ছন্ন হয়ে উঠেছে। হাবিলদারদের মধ্যে 2 জন সাধু বাবার পেশাদ পেয়ে বটগাছের গোড়ায় গা এলিয়ে দিয়েছে। অন্য 2 জন কোনো রকমে তখনও জেগেছিল, কিন্তু আর কতক্ষণ জেগে থাকতে পারবে তা বোঝা যাচ্ছে না। এই রকম একটা বন্য পরিবেশে রাতের বেলা এতক্ষণ জেগে বসে থাকা নিধু দারোগার ধাতে নেই। কোনো রকমে তিনি বটগাছের গোড়ায় বসে মশা আর ঘুম দুটোই তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। হাবিলদারদের দিয়ে তিনি বটগাছের গোড়ায় একটা মশাল জ্বালিয়েছিলেন বটে, কিন্তু যত রাত বাড়ছে তার আলো ততই কমে আসছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা বন্য পাখির ডাক নিধু দারোগার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু নিধু দারোগা ও তার সঙ্গী সাথীরা কেউই বুঝতে পারেনি যে সবার অলক্ষ্যে 2টি ছিপ নৌকা
কখন এসে ভৈরবের ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়েছে। তাতে দলবল নিয়ে অপেক্ষা করে আছে গোবিন্দ আর নেতাই। ক্রমে রাত 2 প্রহরে শিয়াল ডেকে উঠল। নিধু দারোগা একটু সচকিত হয়ে উঠলেন। এমন সময় সামনের ঝোপের আড়ালে কিছু যেন একটা নড়ে উঠল। অন্ধকারের মধ্যে কালো জমাট বাঁধা দুটি ছায়া মূর্তি উঠে দাঁড়ালো। নিধু দারোগা চমকে উঠে কিছু একটা বলতে যাচ্ছিলেন, হয়তোবা তার হাবিলদারদেরই ডাকতে চাইছিলেন, কিন্তু চোখের পলকে সেই দুই ছায়া মূর্তির একজনের হাতের সরকি এসে নিধু দারোগার কণ্ঠনালী স্পর্শ করল। তার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোল না। ততক্ষণে যোগো হাবিলদারদের সবাইকে কোষে বেঁধে ফেলেছে, গাদা বন্দুকগুলো দখল করে নিয়েছে আর মুখে গুঁজে দিয়েছে কাপড়ের টুকরো। তারপর তাদেরকে ঠেলতে ঠেলতে নিয়ে চলল দূরের বনের দিকে। সেখানে বহুকাল আগের এক পরিত্যক্ত ইদারা ছিল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় তার তলাটা অগভীর হয়ে গেছে। নিধু দারোগা সমেত বাকি সব হাবিলদারদের সেখানে ঠেলে ফেলে দিল যোগো আর মাথায়। এত সব ঘটনা যখন ঘটছিল তখন সাধু বাবা কিন্তু চোখ বুজে এক মনে ধ্যান করছিলেন। তার নিশ্চল শরীরে যেন কোনো প্রাণের স্পন্দনই ছিল না। মাথাই আর যোগো সাধু বাবাকে প্রণাম করে ভৈরবের খালের ভাঙা ঘাটের দিকে এগিয়ে চলল। অবিলম্বে তারা গিয়ে যোগ দিল গোবিন্দ আর নেতাইয়ের দলের সঙ্গে। একটু পরে খালের বাঁকা মুখটায় একটা ছোট নৌকা দেখা দিল। খুব ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে। মাথায় চিৎকার করে উঠল, কে যায়? দূর থেকে উত্তর এলো, নাজিরপুরের জমিদার এলো। একটু অপেক্ষা করে মাথাইয়ের দলের নৌকা দুটি জমিদারের নৌকাকে ঘিরে ধরল। কিছুক্ষণের মধ্যেই টাকার থলি নিয়ে সর্দারের নির্দেশ মতন নৌকা দুটি দুপথে রওনা হয়ে গেল। পরদিন সকালবেলা সাধু বাবা গ্রামের অন্যান্য কয়েকজন লোককে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে নিধু দারোগা এবং তার সঙ্গী সাথীদের সেই পরিত্যক্ত ইদারা থেকে উদ্ধার করলেন। তাদের চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় নিধু দারোগা বললেন, বাবা, আমার প্রমোশন দরকার নেই বাবা, প্রাণে যে বেঁচেছি এই ঢের। তো তোমার আশীর্বাদে এই যাত্রা রক্ষা পেলাম বাবা, তোমার জয় হোক, জয় হোক বাবা। অবিলম্বে তারা সবাই থানার পথে রওনা দিলেন। কিন্তু নিধু দারোগার কপালে আরও কিছু ভোগান্তি বাকি ছিল। সাধু বাবা শুধু সবার অলক্ষ্যে একবার একটু মুচকি হাসলেন। এখন যে জলঙ্গি নদীকে আমরা দেখতে পাই, 1750 সাল নাগাদ সে নদী ছিল সম্পূর্ণ অন্যরকম। পদ্মার অপার জলরাশির বেশ কিছুটা সে বয়ে নিয়ে গিয়ে নবদ্বীপের কাছে গঙ্গায় গিয়ে মিশত। তাকে সবাই খড়িয়া বা খোরে বলেই জানত। এই পথের দুপাশে আছে অসংখ্য ছোট বড় গ্রাম, যাদের মানুষের জীবনযাত্রা জলঙ্গির উপর নির্ভরশীল। দুপারে বিস্তৃত সবুজ ধান ক্ষেত বা হলুদ সর্ষে ক্ষেতে জলঙ্গির দুই পার যেন শিল্পীর আঁকা ছবির মতোই সুন্দর। ছোট ছোট দু একটা ঘাট থেকে নৌকায় যাত্রীরা পারাপার করত। ছেলের দল জলে সাঁতার কাটছে, গ্রামের বউঝিরা কলসিতে জল নিয়ে গ্রামের দিকে চলেছে। নিস্তব্ধ দুপুরে কোথাও ঝুলে থাকা গাছের ডালে মাছরাঙা বসে আছে। এই শান্তিপূর্ণ গ্রাম্য জীবনে ছেদ পড়ে যায় যখন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পুরনো গ্রাম্য জমিদারদের জায়গায় চলে আসে কিছু নতুন বেনিয়া লোক, যারা টাকা ছাড়া আর কিছুই চিনত না। ব্রিটিশ কোম্পানির প্রাপ্য খাজনার থেকে অনেক অনেক বেশি টাকা তারা চাষিদের কাছ থেকেই আদায় করত। কলকাতায় বসে আমোদ আহ্লাদ করে দিন যাপন করত তারা, আর রায়তেরা নায়েব গোমস্থা আর মহাজনদের হাতে অপার অত্যাচার ভোগ করত। এদের হাতে পড়ে গ্রাম্য জীবন তছনছ হয়ে গেল। বাংলার নবাবের হাতে তখন কোনো ক্ষমতাই নেই, তিনি নামেই নবাব। আসল ক্ষমতার মালিক কোম্পানি, কিন্তু তারা তখনও শাসনভার নিতে চায় না, তারাও চায় টাকা। তার ফলে শুরু হলো এক অরাজক অবস্থা। এই অরাজকতাই জন্ম দিল একদল লুঠেরার। ঠগি, ঠ্যাঙারে আর ডাকাত দল গজিয়ে উঠল দিকে দিকে।
এইসব ডাকাতের দলে দাগী আসামি ও লুটেরা ডাকাতরা যেমন ছিল, তেমনি এদের সঙ্গে যোগ দিয়েছিল অত্যাচারিত ও পীড়িত মানুষেরাও। আর এদের কাছ থেকে সাহায্য পাওয়ায় সাধারণ মানুষেরাও গোপনে গোপনে এই ডাকাত দলকে সাহায্য করত। কখনো নায়েব গোমস্তাদের লুকিয়ে রাখা টাকার খবর পৌঁছে দিত ডাকাতদের কাছে, আবার কখনো পুলিশ আসার আগেই খবর পাঠিয়ে দিত বা পালিয়ে যেতেও তাদের সাহায্য করত। যাই হোক, আমরা আবার ফিরে যাই সেই বুড়ো শিবতলার কালী মন্দিরের কাছে। এখানে কালী ডাকাতের দল একটি গোপন ডেরা খুলেছিল। নাজিরপুরের জমিদারের কাছ থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা নিয়ে গোবিন্দ ও মাধাইয়ের দল এসে পৌঁছল সেই গোপন ডেরায়। একদিকে ভৈরবের খাল আর একদিকে জলঙ্গি নদী, মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে ডাকাতদের আড্ডা। বাইরে থেকে চট করে বোঝার কোনো উপায় নেই যে সেই গভীর জঙ্গলের মধ্যে কোথায় ডাকাতরা লুকিয়ে থাকত। সন্দেহজনক কোনো কিছু দেখতে পেলেই ডাকাতের দল নানাভাবে ইঙ্গিতে তাদের ডেরায় খবর পাঠিয়ে দিত। লুকিয়ে পালিয়ে যাওয়ার জন্য সেখানে একটি সুড়ঙ্গ পথও তৈরি করেছিল তারা। আসলে এটা বহু পুরনো একটা দুর্গের ভগ্নাবশেষ। বহুকাল আগে বাংলায় বর্গীর আক্রমণে এই দুর্গ সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। শুধু পড়ে আছে পুরনো ইটের তৈরি কয়েকটা দেওয়ালের ভাঙা অংশ আর বহু পুরনো একটা ভাঙা মন্দির। ডাকাতেরা সেখানে এখন একটা সিদ্ধেশ্বরী কালী মূর্তি প্রতিষ্ঠা করেছে। চারপাশে এত গভীর জঙ্গল যে বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। কাজেই কালী ডাকাতের কাছে এটা একটা সুরক্ষিত ঘাঁটি। ডাকাতির মালের বেশিরভাগ অংশই এইখানে একটা গুপ্ত স্থানে তারা লুকিয়ে রাখত। প্রয়োজন মতন সেগুলো বিক্রি করত কৃষ্ণনগর কিংবা ত্রিহট্টের কোনো কোনো জায়গায়। সেদিন অমাবস্যার রাতে কালী ডাকাত ও তার দলবল মশাল জ্বালিয়ে জড়ো হয়েছিল এই ডেরায়। এই জায়গাটাকে তারা ভাঙা গড়ের ঘাঁটি বলে থাকে। কালী ডাকাত বলছিল, ভাইয়েরা, এখনো বেশ কিছুদিন আমাকে ওই ভৈরবের খালের বট গাছের কাছেই থাকতে হবে, নয়তো ওই দারোগা বেটার সন্দেহ বাড়বে। যা টাকা ওখান থেকে পাওয়া গেছে তা যথেষ্ট নয়, আমাদের আরো কয়েকটা জায়গায় হানা দিতে হবে। জলঙ্গির জমিদার সূর্যনারায়ণ রায় একজন ভালো জমিদার, মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে, কিন্তু ওর কয়েকজন লোক আমাদের এই গোপন ডেরার খোঁজে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ওদের মধ্যে একজন হলো দিবাকর, খুব ধূর্ত লোক। মাঝে মাঝে নৌকায় জেলের ছদ্মবেশে ও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমি খবর পেয়েছি ও গোপনে পুলিশের কাছেও যাতায়াত করে। নিধু দারোগার সাথেও যোগাযোগ আছে। ব্যাপারটা আমাদের পক্ষে খুব ক্ষতিকর। গোবিন্দ আর মাথায়, তোমাদের দুজনের ওপর দায়িত্ব থাকলো ওই দিবাকরকে ধরতেই হবে। অনেকদিন আমাদের কালী মা উপোস করে আছে। মা এবার শত্রুর রক্ত চায়, ওকে ধরে এখানে নিয়ে আসবে। তারপর মায়ের সামনে আমরা ওকে বলি দেব, জয় মা। সমস্ত ডাকাতের দল চিৎকার করে উঠল। ডাকাতদের হুঙ্কারে সমস্ত বন আলোড়িত হয়ে উঠল। সবাই একটু চুপ করতেই কালী ডাকাত আবার বলতে লাগলো, আমাদের এর পরের লক্ষ্য অঞ্জনগড়ের নায়েব বাড়ি। অঞ্জনার তীরে এই অঞ্জনগড় গ্রাম। সেখানকার নায়েব বেশ কিছু টাকা করে ফেলেছে। একটা আস্ত পিশাচ, গরিবের হাড় মাংস চুষে খাচ্ছে। মায়ের আদেশ, ওকে চরম শাস্তি দিতে হবে। আগামী অমাবস্যায় আমরা যাব অঞ্জনগড়। নেতাই, ভজা আর যোগো, তোমরা রনপার হাতিয়ারগুলো প্রস্তুত রাখবে। কিছুটা পথ আমরা ছিপ নৌকায় যাব, তারপর রনপায়ে যেতে হবে। এখন সবাই আসতে পারো। এর কয়েকদিন পরের ঘটনা। অঞ্জনা নদীর পাশের গ্রাম অঞ্জনগড়। গ্রামের কাছারি বাড়িতে জড়ো হয়েছে কিছু চাষি ও মজুর শ্রেণীর লোক। তখনকার অঞ্জনা নদী দেখলে চোখ জুড়িয়ে যেত। কৃষ্ণনগর রাজবাড়ির পাশ দিয়েই বয়ে যেত জলঙ্গির এই শাখা নদীটি। স্বচ্ছ কাঁচের মতো জল, তা দিয়ে তলার অনেকটা দেখা যায়। একটার পর একটা নৌকো ভেসে যাচ্ছে নদীর বুকে। এই নদীর পাশেই আছে হাট বোয়ালিয়া, খামার শিমুলিয়ার মতন সমৃদ্ধ এলাকা। অঞ্জনা নদীর পাশে জমিদার বাড়ি। জমিদারি দেখাশোনার ভার পেয়েছে নায়েব উদ্ধব শাহ। নামেই নায়েব, আসলে ক্ষমতা জমিদারের সমান। দিনকে দিন তার অত্যাচার বেড়েই চলেছে। প্রতিকার করা বা প্রজাদের অভিযোগ শোনার মতন কেউ নেই। অঞ্জনা নদীর পাশে ইদানিং নীল চাষ আরম্ভ হয়েছে।
নীলকুঠিও গড়ে উঠেছে একটা। নীলকুঠির গোমস্তার সঙ্গে জমিদারের নায়েবের বেশ দহরম মহরম গড়ে উঠেছে। চাষিদের ভালো ভালো জমিগুলোতে নীল চাষ করার জন্য বাধ্য করা হচ্ছে। একবার নীল চাষ করতে রাজি হলে ধীরে ধীরে ধার দেনায় জড়িয়ে কৃষক ক্রমশ সর্বশান্ত হয়ে পড়ত। তাই নীল চাষ করতে কেউ রাজি হতো না। তখনই শুরু হতো নায়েবের অত্যাচারের পালা। যারা রাজি হতো না তাদেরকে কাছারি ঘরে ধরে নিয়ে এসে বিচারের নামে শুরু হতো অত্যাচার। এই রকম চাষিদের মধ্যে একজন ছিল সনাতন। অঞ্জনার পাশে তার 20 বিঘে জমি ছিল। বছরভর সোনা ফলে। নায়েবের নজরে পড়ে গেল সেই জমি, কিন্তু সনাতন নীল চাষ করতে রাজি ছিল না মোটেই। তাই একদিন নায়েবের কাছারিতে তারও ডাক পড়ল। সনাতনের বাড়িতে লোক বলতে সে আর তার একমাত্র ছেলে, বছর 14 বয়স, নাম রূপ। ভালো নাম রূপবান। অল্প বয়সে মাতৃহারা রূপ পাঠশালায় কিছুদিন পড়াশোনাও করেছিল। তারপর বাবার জমিতে চাষের কাজ দেখাশোনা করত। বেশ কিছু ক্ষেত মজুরের সঙ্গে রূপও কখনো কখনো কাস্তে হাতে নেমে পড়ত মাঠে। সুস্ত্রী চেহারা আর ভালো স্বভাবের জন্য সবার কাছেই সে ছিল খুব আদরের। ঘটনার দিনটি ছিল অমাবস্যার আগের দিন। দুপুরের দিকে সনাতন রূপকে ডেকে বলল, রূপ, আমি একটু বেরোচ্ছি। ওই জমিদারের কাছারিতে ডাক পড়েছে, তা যদি ফিরতে দেরি হয় ওই ভাত ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস আর ঘরেই থাকিস। আর হ্যাঁ, ওই হাঁসগুলোকে পুকুর থেকে তুলিস। আর যদি সন্ধে হয়ে যায় তো দৌড়ে খিলেটে বসে থাকিস। এই বলে সনাতন হাঁটা লাগালো, কিন্তু আড়াল থেকে অদৃষ্ট হয়তো মুচকি হাসি হেসেছিল। বাপ ও ছেলের কেউই জানতো না যে এটাই শেষ দেখা। ওদিকে সনাতন এসে পৌঁছল উদ্ধব শাহের বাড়িতে। সেখানে আরো কয়েকজন চাষি জড়ো হয়েছিল। উদ্ধব শাহ একটা তাকিয়া ঠেস দিয়ে বসে গড়গড়া টানছিলেন। সামনে কয়েকটা বড় বড় খাতা খোলা, হিসাব নিকাশ চলছে দাদনের। একটু দূরে পালোয়ান গোছের কয়েকজন লেঠেল দাঁড়িয়ে। একে একে সব কজন চাষি বিদায় নেবার পর সনাতনের ডাক পড়ল। তাকে দেখেই উদ্ধব শাহ সোজা হয়ে বসল। এই যে সনাতন, এসো এসো। তারপর কি ঠিক করলে? নীল চাষ করবে? সনাতন সোজাসুজি উত্তর দিল, না বাবু, করব না। শাহ মশায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কেন? সবাই চাষ করছে, তুমি কেন করবে না? না বাবু, ওই নীল চাষ করলে জমি খারাপ হয়ে যায়, আর কোনো চাষ হতে ভালো হয় না। আর আমার মাত্র 20 বিঘা জমি, ওই তার মধ্যে 10 বিঘেতেই আপনারা নীল চাষ করতে বলছেন। তাহলে আমি সারা বছর খাবার জোগাড় করব কি করে? ওই সম্বৎসরের ধান চাল আমার ওই জমি থেকেই আসে। না না বাবু, নীল আমি বুনবো না। নায়েবের মুখ কঠোর হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, যা, নীল চাষ করবে না। ভোলা, যাদব। লাঠিয়ালদের মধ্য থেকে দুজন এগিয়ে এলো। এর হাত পা মুখ বেঁধে নিয়ে ওই কুম ঘরে নিয়ে আটকে রাখ। এমন মারবি যেন ওর 14 গোষ্ঠী নীল চাষ করতে রাজি হয়ে যায়। নীল চাষ করবে না, আর বাকিরা চলে যা। রাত বাড়লেই ওর ঘরে আগুন দিবি, ছেলেটাকে ধরে এখানে নিয়ে আসবি। ডুকরে উঠল সনাতন। না বাবু, আমার ছেলেরে ছেড়ে দেন। কয়েকজন লেঠেল অমনি ছুট লাগালো। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে রূপ, কিন্তু বাবা এখনো তো এলো না। আচমকা দরজায় ঘা পড়ল। দরজা খুলে রূপ দেখল ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে করিম চাচা। করিম ওদের জমিতে মাঝে মাঝে মজুরের কাজ করে থাকে। কখনো কখনো অঞ্জনগড়ের নায়েব বাড়িতেও ওকে কাজ করতে দেখা যায়। করিম বলে উঠল, ছোট কর্তা, এক্ষুনি পালাও, নায়েবের লেটেল তোমাকে ধরতে আসছে। রূপর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করল, করিম চাচা, আমার বাবা কোথায়? তোমার বাবা নীল চাষ করতে চায়নি বলে নায়েব তাকে আটকে রেখেছে। তুমি এক্ষুনি পালাও, না হলে তোমাকেও ধরে নিয়ে যাবে। আর কথা বলো না, একদম সময় নেই। কিন্তু আমি পালাবো কোথায়? এখন তো রাত হয়ে গেছে, অন্ধকারে আমি কোথায় যাব? শোনো, সোজা নদীর দিকে চলে যাও। তুমি তো সাঁতার জানো। কোনাকুনি বাঁ দিকে সাঁতরে কিছুটা গেলেই একটা ভাঙা ঘাট দেখতে পাবে। মন দিয়ে শোনো, ওই ঘাট ধরে ওপারে উঠে যাও।
তারপর কিছু দূর গেলেই ওই পাটুলির মস্ত জঙ্গল শুরু হয়েছে। সেইখানে একবার ঢুকে গেলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না। ওই জঙ্গল ধরে কিছুটা এগোলে না একটা ওই পুরনো কালী মন্দির আছে, সেইখানে গিয়ে সেদিয়ে পড়ো। তারপর আল্লাহ যা করেন তাই হবে। আর দেরি করো না, এখনই পালাও। কথাগুলো বলেই করিমও চলে গেল। ছলছল চোখে রূপও একবার বাড়ির ঘরগুলোর দিকে তাকালো, আর হয়তো এ বাড়িতে আসা হবে না। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল অঞ্জনা নদীর দিকে। ততক্ষণে পিছনে একটা কোলাহল শোনা যাচ্ছিল, কারা যেন দৌড়ে এদিকেই আসছে। অন্ধকারে বাঁশবাগানের মধ্য দিয়ে সরু এক ফালি পথ ধরে দৌড় লাগালো রূপ। একটু দূরেই অঞ্জনার রূপলি জলের রেখা অল্প অল্প দেখা যাচ্ছিল, আর কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল রূপ। জল বেশ ঠান্ডা, রূপ সাঁতার কাটতে লাগলো। ওদিকে কালী ডাকাতের দল জলঙ্গি ধরে এগিয়ে আসছিল দুটো ছিপ নৌকায়। কৃষ্ণনগরের কাছাকাছি এসে তারা একটা বহু পুরনো ঘাটের পাশে ছিপ দুটিকে লুকিয়ে রাখল। কৃষ্ণনগরের রাজবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে অঞ্জনা নদী, কিন্তু সেখান থেকে ডাকাতদের যাবার উপায় ছিল না। রাজবাড়ির পাহারা খুব কড়া, তাই হাঁটা পথ ধরেই তারা চলতে লাগলো। এই পথে দূরত্ব ছিল অনেকখানি, তাই কালী ডাকাত তার দলকে কয়েকটা ভাগে বিভক্ত করে দিন তিনেক আগে থাকতেই রওনা দিয়েছিল। তাড়াতাড়ি যাওয়ার জন্য এই পথটা তারা রণ পায়ে চলতে লাগলো। দেখতে দেখতে তারা এসে গেল শক্তিনগরের কাছে। কথা ছিল যে শক্তিনগরের কাছে এসে সবকটা দল একসাথে যোগ হবে, তারপর অঞ্জনা ধরে এগোনো হবে পাটুলির জঙ্গলের দিকে। শক্তিনগর একটা ছোট্ট গ্রাম। রাতের বেলা অঞ্জনা নদীর ঘাট থেকে দু তিনটে ছোট বড় নৌকা খুলে তাতে চড়ে ভেসে পড়ল কালী ডাকাতের দল। হাট বোয়ালে, খামার শিমুলিয়া এগুলি ছাড়িয়ে পরদিন ভোর ভোর তারা এসে পৌঁছল পাটুলির সেই ভাঙা ঘাটে। তারপর তারা গভীর বনের পথ ধরে এগিয়ে চলল সেই প্রাচীন কালীবাড়ির দিকে। এখানে তাদের সাথে এসে যোগ দিল সেই এলাকার আরও দু একজন ডাকাত এবং চর। সে যুগে দূরবর্তী এলাকায় ডাকাতি করতে হলে অনেক সময় দু তিনটে ডাকাতের দল একসাথে ডাকাতিতে যোগ দিত। দেখতে দেখতে সেই প্রাচীন কালী মন্দিরের ভীষণ কালী মূর্তির সামনে কয়েকটা মশাল জ্বলে উঠল। ডাকাতদের মধ্যে কয়েকজন লেগে গেল বাঁশ গাছ থেকে বাঁশ কেটে রনপা তৈরি করতে, কেউ কেউ রান্নার জোগাড় করতে লাগলো। অন্ধকারে সাঁতার কাটতে কাটতে এগিয়ে চলেছে রূপ। এতটা সাঁতার কাটা তার অভ্যাস নেই। গ্রামে সে প্রায় প্রতিদিনই অঞ্জনা নদীর এপার ওপার করে, কিন্তু এত দূরে সে কখনো আসেনি। একে ঘোর কৃষ্ণপক্ষের রাত, তার উপর মাথায় এত দুশ্চিন্তা, বাবার যে কি হলো কে জানে। রূপর চোখের জল নদীর জলের সঙ্গে মিশে যেতে লাগলো। এক সময় সে ভাঙা ঘাটটা দেখতে পেল। কোনো রকমে ঘাটে উঠে সে হাঁপাতে লাগলো। তার সামনে এক ঘন বন অন্ধকারের মধ্যে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। একটু বসে নিয়ে রূপ সেদিকেই এক পা করে এগোতে লাগলো। এত ঘন অন্ধকারে কোন দিকে যে সে যাচ্ছে ভালো করে বুঝতেই পারছে না। পায়ের নিচে পাতার খসখসানি আওয়াজে সে চমকে উঠতে লাগলো। কিছুক্ষণ পরে অন্ধকারে তার চোখ সয়ে এলো, কিন্তু একই ঘন বনের মধ্যে কোথা থেকে যেন একটু আলোর আভাস পাওয়া যাচ্ছে না। মানুষের গলাও যেন একটু একটু শোনা যাচ্ছে। এই ঘন অন্ধকার বনের মধ্যে ওরা কারা, ওরা কি করছে? কৌতূহলে আরেকটু এগিয়ে গেল রূপ। এবার মশালগুলো স্পষ্ট দেখতে পেল সে। ভয়ানক চেহারার কিছু মানুষকেও সেখানে দেখা গেল। ভাঙা মন্দিরের সামনে তারা কেউ বসে বা দাঁড়িয়ে আছে। কি সর্বনাশ! এরা যে ডাকাত! করিম চাচা তাকে কোথায় এনে ফেললো? এখন কি করবে রূপ? পালিয়ে যাবে? এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই রূপর পেছন থেকে কে যেন মোটা গলায় বলে উঠল, তুই কে? এখানে কি করছিস? একটা বলিষ্ঠ হাত তার ঘাড়টা চেপে ধরে তাকে ঠেলে নিয়ে চলল মন্দিরের দিকে। কোন রকম বাধা দেবার কথা ভুলে গেল রূপ, যেন যন্ত্রচালিতের মতন এগিয়ে চলল সে। মন্দিরের চাতালে রক্তবর্ণের বস্ত্র পরিধান করা একজন বলিষ্ঠ লোক বসেছিল। রক্তাম্বর কাপড়ে
তার মুখটাও ঢাকা, শুধু মশালের আলোয় জলজল করছিল তার চোখ দুটো। তাকে দেখেই ভয় পেয়ে গেল রূপো। কোনো রকম ভূমিকা না করেই লোকটা বলে উঠল, তোমার নাম কি? এই জঙ্গলে তুমি কি করছো? কোনো রকমে রূপো বলল, আমার নাম রূপবান। লোকে আমাকে রূপো বলেই ডাকে। অঞ্জনগড়ে আমাদের বাড়ি। জমিদারের নায়েব আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমাকেও ধরার জন্য লোক পাঠিয়েছিল। করিম চাচা আমাকে এখানে আসতে বলল, তাই আমি সাঁতার কেটে এখানে পালিয়ে এসেছি। তোমাদের দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওই গাছের আড়ালে লুকিয়েছিলাম। লোকটি আবার জিজ্ঞেস করলো, করিম চাচাকে? মাঝে মাঝে আমাদের জমিতে চাষ করতে আসে। এই করিম কি অঞ্জনগড়ের জমিদার বাড়িতেও কাজ করে? জবর আলীর বেটা করিম। আশ্চর্য, লোকটা করিম চাচাকে চেনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই করিম চাচাই। আপনি ওকে চিনলেন কি করে? সামান্য হেসে লোকটা বলে উঠল, তাহলে করিম জেনে বুঝেই তোমাকে এখানে পাঠিয়েছে? হ্যাঁ, ভয় নেই, আমরা তোমার শত্রু নই। তুমি কালী ডাকাতের নাম শুনেছ? কালী ডাকাতের নাম সেই সময় কে না জানে। তার কথায় রূপো ভয় পেয়ে গেল। এই কি সেই ভয়ানক কালী ডাকাত? কিন্তু সে যে শুনেছে কালী ডাকাত জলঙ্গির দিকে থাকে, তাহলে এত দূরে কি করে এলো? লোকটা আবার হেসে উঠল, বলল, কি ভাবছ আমি কালী ডাকাত? হ্যাঁ, তবে আমরা গরিবের শত্রু নই। তোমার বাবাকে অঞ্জনগড়ের নায়েবের লোক ধরে নিয়ে গেছে না? আমরাও যাচ্ছি সেই নায়েব বাড়ি লুট করতে। ভাগ্যে থাকলে তোমার বাবাকে তুমি ফিরে পাবে, তবে সবই কালী মায়ের ইচ্ছা। যাও, মাকে প্রণাম করো। পায়ে পায়ে মন্দিরে উঠে এলো রূপো। সেখানে এক ভীষণ দর্শন কালী মূর্তি রয়েছে, ঘোর কৃষ্ণবর্ণ, করাল জিহ্বা। দেখলেই বুকের ভেতরটা যেন ধক করে ওঠে। ভয়ে ভয়ে রূপো মাকে প্রণাম করল। তারপর কালী ডাকাত বলে উঠল, এবার তোমার সব কথা বলো, কিচ্ছু বাদ দেবে না, আগাগোড়া সবকিছু বলে যাও। সবকিছু বলে গেল রূপো। তারপর প্রশংসার সুরে কালী ডাকাত বলে উঠল, বাহ, তুমি তো খুব সাহসী ছেলে। এই রকম ছেলেই তো আমার চাই। তুমি আমার দলে চলে এসো, তোমাকে আমরা তৈরি করে নেব। তারপর এখানকার সব শয়তান নয় এবার নীলকরদের আমরা শাস্তি দেব। পারবে না? মাথা নাড়ল রূপো, বলল, হ্যাঁ আমি পারবো। সাব্বাস, এই তো চাই। কিন্তু এখন তোমার খাওয়া দাওয়া আর বিশ্রাম দরকার। তোমার কাপড়ও তো ভিজে গেছে। আমাদের কাছে কিছু কাপড় আছে, তুমি এক কাজ করো, ওই মন্দিরে গিয়ে কাপড়টা বদলে নাও। কথা মতো রূপো মন্দিরে গিয়ে ভিজে ধুতি ছেড়ে নতুন কাপড় পরে এলো। কালী ডাকাত এবার একজনকে ডেকে বলল, এই মাথায় একে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করো। এক জায়গায় কাঠকুটো জ্বালিয়ে কিছু রান্না হচ্ছিল। মাথায় রূপোকে সেখানে নিয়ে গেল। তারপর একটা কলা পাতায় রূপোকে এনে দিল কিছুটা গরম গরম খাবার। রূপো দেখল গরম খিচুড়ি আর কয়েক টুকরো মাংস, সঙ্গে একটা বড় কাঁচা লঙ্কা। রূপো বেশ ক্ষুধার্ত ছিল। সেই মুহূর্তে সেই গরম খাবার তার মুখে অমৃতের মতো লাগলো। তারপর একটা গাছের তলায় আগুনের পাশে যেখানে কিছু খড় বিছানো ছিল, সেখানেই সে শুয়ে পড়ল। কিন্তু বাবার চিন্তায় তার চোখে ঘুম আসছিল না। বাবাকে না জানি ওরা কত কষ্ট দিচ্ছে, কিন্তু সে এখানে বসে কিছুই করতে পারছে না। তবে একটাই আশার কথা, কালী ডাকাতের লক্ষ্য অঞ্জনগড়ের নায়েব বাড়ি। হয়তো তার বাবাকে সেখান থেকে উদ্ধার করা যেতেও পারে। একসময় ঘুমে জড়িয়ে এলো তার চোখ। পরদিন সকালে পাখির ডাকে তার ঘুম ভাঙল। কাল রাতে যে বনটাকে কালো অন্ধকার দেখাচ্ছিল, সেটা যে আসলে এতটা সুন্দর তার রূপো বুঝতেই পারেনি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গাছের ফাঁকে ফাঁকে সূর্যকে দেখা যাচ্ছিল অল্প অল্প। কালী ডাকাতের দলের লোকেরা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কাউকে কাউকে গাছের ডালের ওপরেও দেখা গেল পাহারা দিতে। দুপুরের দিকে রূপোকে সম্পূর্ণ অবাক করে দিয়ে করিম চাচা এসে হাজির হলো সেখানে। এতগুলো অচেনা মানুষের মধ্যে করিম চাচাকে রূপোর মনে হলো পরম আত্মীয়ের মতন। ছোট কর্তা, তুমি আসতে পেরেছ? আমি তো ভাবতেই পারিনি, বলে উঠল করিম চাচা। আমার বাবা কেমন আছে করিম চাচা? জানি না ছোট কর্তা, যতদূর খবর পেয়েছি ওই উদ্ধব শাহ, বেটা শয়তান ইবলিশের পো,
ওই তোমার বাবাকে গুম ঘরে আটকে রেখেছে। কিন্তু কেন করিম চাচা? তোমার বাবা নীল চাষ করতে চায়নি তো তাই। তো চিন্তা করো না, ওই আল্লাহর কৃপা থাকলে আজ রাতেই তোমাদের বাবাকে আমরা উদ্ধার করব। সমস্ত দিন ধরে ডাকাতের দল প্রস্তুতি নিতে লাগলো রাত্রেবেলা নায়েব বাড়ি আক্রমণ করার। সারা দিনটা কোথা দিয়ে যে চলে গেল রূপো বুঝতেই পারল না। তারপর এলো অমাবস্যার রাত। কালী মায়ের পুজো করে বলির রক্তে কপালে ফোঁটা কেটে লাঠি, সরকি, তলোয়ার আর তীর ধনুক নিয়ে রওনা দিল ডাকাতের দল। শুধু কয়েকজন রয়ে গেল ঘাঁটি আগলে, আর তাদের সাথে রয়ে গেল রূপো। সেও যেতে চেয়েছিল, কিন্তু কালী ডাকাত রাজি হয়নি। সারাটা রাত উৎকণ্ঠায় কাটতে লাগলো তার। অঞ্জনগড়ের নায়েবের কাছারি বাড়ির ভিতরে একটা ছোট ঘর আছে। বিদ্রোহী প্রজাদের সেখানে আটকে রেখে চূড়ান্ত নির্যাতন করা হয়। ঘরটায় কোনো জানালা নেই, সামান্য একটা ঘুলঘুলি আছে অনেক উপরে। 2 দিন ধরে সনাতনকে সেখানেই আটকে রাখা হয়েছে। আজ রাতেও এক প্রস্থ মারধর করা হয়েছে তাকে। তখন নায়েবও ছিল সেখানে। পান চিবুতে চিবুতে বলেছিল, বেটা নীল চাষ করবি না, তোদের দিয়ে যত নীল চাষ করাতে পারবো তত বেশি টাকা আমি পাবো এই নীলকুঠির গোমস্তার কাছ থেকে। হাঁপাতে হাঁপাতে সনাতন কোন রকমে বলে উঠল, একটু জল দাও গো। তারপরেই মাথাটা নিচু হয়ে ঢলে পড়ল সনাতনের। ঠিক তখনই বাইরে থেকে একটা কোলাহলের আওয়াজ ভেসে এলো। তাড়াতাড়ি নায়েব ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, তার সঙ্গের লোকেরাও দৌড়ে গেল। কোলাহলটা ভেসে আসছিল অনেক দূরের অঞ্জনা নদীর তীর থেকে। ক্রমশ বাড়ছিল সেটা। দেখতে দেখতে উদ্ধব শাহকে অবাক করে দিয়ে ছুটে এলো কালী ডাকাতের দল। উদ্ধব শাহ কোনো রকম সাবধান হওয়ার সুযোগই পেল না। তার লেঠেলের দল ডাকাতের সামনে প্রবল ঝড়ের মুখে খড়কুটোর মতন উড়ে যেতে লাগলো। উড়ে আসা তীর আর সরকির তীক্ষ্ণ ফলাগুলো লেঠেলদের এফোর ওফোর করে দিচ্ছিল। উদ্ধব শাহ নিদারুণ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে কথা সরছিল না। তীক্ষ্ণ একটা তলোয়ারের ফলা তার গলায় এসে ঠেকল। তার মুখের সামনে কালো কাপড়ে মুখ ঢাকা কালী ডাকাতের জল জলে দুটো চোখ। একটা কঠিন গলায় প্রশ্ন ভেসে এলো, গুম ঘরটা কোথায়? কোন রকমে কাঁপা কাঁপা হাতে উদ্ধব শাহ দিকটা দেখিয়ে দিল। কালী ডাকাত বলে উঠল, গোবিন্দ, এর দিকে নজর রাখ। কোন রকম চালাকি করলে এর বুকটা এফুর ওফুর করে দিবি। নেতাই আর যোগো, আমার সঙ্গে আয়। একটু এগোতেই গুম ঘরের দরজা চোখে পড়ল। দরজা খোলাই ছিল। এটা আসলে একটা গুদাম ঘর। ঘরে টিমটিম করে একটা আলো জ্বলছিল। তাতে নজরে পড়ল ঘরের মধ্যে পড়ে আছে একটা দেহ। নেতাই একটু ছুঁয়ে বলল, বেঁচে নেই কর্তা, আমি মনে হয় অল্প সময় হলো মারা গেছে। আর একটু আগে আসতে পারলে। বিষণ্ণ মুখে তারা ঘর থেকে বেরিয়ে এলো। উদ্ধব শাহর ভয়ার্ত চোখের সামনে এখন শুধুই কালী ডাকাতের ভয়ঙ্কর মুখ। আবার প্রশ্ন হলো, টাকা পয়সাগুলো কোন ঘরে আছে দেখিয়ে দে। কোন রকম প্রতিবাদ ছাড়াই এগিয়ে গেল নায়েব। তারপর বাড়ির ভেতরে ঢুকে এগিয়ে চলল একটা ঘরের দিকে। তালাবন্ধ সেই ঘর। কোমরে জড়ানো চাবির গোছা থেকে চাবি বেছে নিয়ে দরজা খুলল উদ্ধব শাহ। ঘরের ভেতর সারি দেওয়া বেশ কয়েকটি বড় বড় সিন্দুক। পরপর সবকটা খুলতেই মশালের আলোয় ভেতরের টাকা পয়সাগুলো ঝলমল করে উঠল। সব নিয়ে বস্তায় ভরতে লাগলো কালী ডাকাতের দল। ঘর থেকে বেরিয়ে এসে কালী ডাকাত বলল, নেতাই, গোবিন্দ, গুম ঘর থেকে দেহটা নিয়ে আয়। তারপরে কাছারি বাড়িতে আগুন লাগা, আর এই নায়েব বেটার হাত পা বেঁধে বাঁশে জড়িয়ে নিয়ে চল। দেখতে দেখতে কাছারি বাড়িতে আগুন জ্বলে উঠল। বহু দূর থেকে গ্রামের লোক দেখতে পেল তাদের বহু সর্বনাশের প্রতীক ওই কাছারি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। যখন সবাই আবার পাটুলির বনে গিয়ে পৌঁছল, তখন প্রায় ভোর হয়ে এসেছে। রূপো সারা রাত ঘুমোতে পারেনি। সবার আগে সেই দৌড়ে এলো, কিন্তু বাবার দেহটাকে দেখতে পেয়েই সে থমকে দাঁড়ালো। তারপর ফুপিয়ে কেঁদে উঠল। তার দেহটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। করিম চাচা এসে জড়িয়ে ধরল তাকে, কিন্তু কালী ডাকাত এক ছটকায় তাকে সরিয়ে দিয়ে বলে উঠল,
যদি এখন তোমার বাবার হত্যাকারীকে সামনে পাও তাহলে তুমি কি করবে? রূপর চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে উঠল। কোনো রকমে সে বলল, খুন খুন করব। বেশ, তাহলে এই নাও তলোয়ার, আর এই যে তোমার বাবার হত্যাকারী। কালী ডাকাতের ইঙ্গিতে গোবিন্দ এক ধাক্কায় রূপর সামনে এনে ফেলে দিল উদ্ধব সাঁকে। এই তোমার বাবার হত্যাকারী। এর আদেশেই লেঠেলরা তোমার বাবাকে অমানুষিক অত্যাচার করে মেরে ফেলেছে। তুমি এর বদলা নেবে না? হাতের মুঠোয় তলোয়ারটা শক্ত করে ধরে এগিয়ে গেল রূপ। তারপর তার হাতের ঝকঝকে তলোয়ারের ফলাটা অত্যাচারী নায়েবের গলাকে দু খণ্ড করে দিয়ে নেমে গেল। যেন একটা রক্তের স্রোত বয়ে গেল সেখান দিয়ে। কালী ডাকাত এসে সেই রক্ত দিয়ে রূপর কপালে একটা ফোঁটা এঁকে দিয়ে বলল, আজ মায়ের সামনে তোমার অভিষেক হলো। যাও, এই রক্ত মার চরণে দিয়ে প্রণাম করে এসো। প্রতিজ্ঞা করো চিরদিন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গরিব দুর্বল মানুষকে সাহায্য করবে। যতক্ষণ দেহে শক্তি আছে ওই অত্যাচারী জমিদার নায়েব আর ওই লাল মুখ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে। তুমি আজ থেকে রূপ সর্দার। জয় মা কালী। দিনের শেষে অঞ্জনার তীরে চিতা জ্বালিয়ে রূপর বাবার দেহের সৎকার করা হলো। তারপর রাতের বেলা সবাই রওনা দিল জলঙ্গির দিকে। এর কয়েকদিন পরে নাজিরপুরের জমিদার বাড়িতে জমিদার কেনারাম রায় এবং অন্যান্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় বসেছেন খোদ নদিয়ার ম্যাজিস্ট্রেট। উপস্থিত আছেন দারোগা নিধু সামন্ত এবং অন্যান্য এলাকার পুলিশের দারোগারাও। আর উপস্থিত আছে সেই দিবাকর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমিদার বাড়িতে হৈ হৈ পড়ে গেছে। কেনারাম রায় মুখে একগাল হাসি ফুটিয়ে হাত দুটো সবসময় জোর করেই রেখেছেন। ম্যাজিস্ট্রেট বললেন, ওয়েল সামন্ত, তুমি সেই ডাকাতটিকে এখনো ধরিতে পারিল না কেন? আমি খবর পাইয়াছি সে নাকি সাধু সাজিয়া তোমাকে বোকা বানাইয়াছে। জমার জন্য আমাদের এই ফেদফুল জমিদারগণের কত ক্ষতি হইয়াছে তুমি জানো? দারোগা নিধু সামন্ত মুখ কাচুমাচু করে বললেন, আই নো স্যার, কিন্তু কি করবো স্যার, ওরা সংখ্যায় অনেক, ওদের অনেক হাতিয়ার, আমাদের তো অত ফোর্সই নেই স্যার। ও স্টপ ইট, আমিও সবকিছু শুনিতে চাই না। দরকারে তোমরা সব দারোগাগণ একসঙ্গে ফোর্স নিয়ে কাজ করিবে। ওই জঙ্গলটা ঘিরিয়া ফেলার ব্যবস্থা করো। যত শীঘ্র সম্ভব এই কালী ডাকাতের দলকে ধরা চাই। এমন কেউ কি এখানে আছে যে ওই জঙ্গলের পথ চেনে? এবার নিধু সামন্ত দিবাকরকে দেখিয়ে দিল। বলল, এই দিবাকর জানে স্যার, ও তো ওই জঙ্গলে মাঝে মাঝে ছদ্মবেশে ঘোরে, ও ডাকাতদের যেতে দেখেছে। এবার সাহেবের মুখটা একটু খুশি দেখালো। বললেন, ব্রিলিয়ান্ট, তাহলে আর দেরি কিসের? আজ রাতেই আমরা ওই জঙ্গলে হানা দেব। আমি আমার বোটে থাকব, দরকারে আরো পুলিশ ডাকিয়ে আনিব। ওয়েল দিবাকর, যদি তোমার ইনফরমেশন সত্যি হয় তাহলে তুমি রিওয়ার্ড পাবে। আর কেনারাম রায়, আই এম সো সরি ফর ইউর লস, তুমিও রিওয়ার্ড পাইবে। এই কালী ডাকাতের দল ধরা পড়িলে তুমি যাতে রায় বাহাদুর খেতাব পাও তাহা আমি দেখিব। বলাই বাহুল্য, কেনারাম রায় ভক্তি গদগদ হয়ে পড়লেন। হাত জোর করে কোনো মতে বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালী ডাকাতের কাছে চর মারফত এই খবর এসে পৌঁছল বিকেল বেলা। তখন তাদের আর অন্যত্র চলে যাবার মতন সময় নেই। তবে তারা সবাই একসাথে সে জঙ্গলে ছিল না, কিন্তু কালী ডাকাত সহ মূল দলটা ছিল। আর ছিল করিম আর রূপ। এই কদিনে সে বেশ ভালো লাঠি খেলা শিখতে শুরু করেছিল। ওদিকে ভৈরবের খাল আর জলঙ্গি নদীতে পুলিশের নৌকো টহল দিতে শুরু করেছে। ম্যাজিস্ট্রেটের বোটের সাথে আর একটা বড় লঞ্চে এসেছে অনেক বন্দুকধারী পুলিশ। সব মিলিয়ে বেশ সাজো সাজো রব পড়ে গেছে। ওদিকে জঙ্গলের মধ্যে চিন্তিত মুখে বেশ কয়েকজন জড়ো হয়েছে কালী ডাকাতের সামনে। মাধাই আর যোগও এসে দাঁড়ালো। মাধাই বলে উঠল, সর্দার, পুলিশ আজ রাতেই নাকি আসবে, বেশ বড় বাহিনী আসবে খবর পেয়েছি। কালী ডাকাত বলে উঠল, ভয় পেলে নাকি মাথা? না সর্দার, ভয় আমরা পাইনে। মরার আগে দুশ্মনদের যতগুলোকে পারি মেরে তারপরে মরবো। কিন্তু আমার চিন্তা ওই রূপকে নিয়ে সর্দার। কিছুদিন আগেই ওর বাবাকে হারিয়েছে, ও
এইবার ওর কি হবে? কালী ডাকাত বলল, সে আমিও ভেবেছি মাথায়, তবে একটাই উপায় আছে। জঙ্গলের ভিতরে যে পুরনো সুড়ঙ্গ পথ আছে, সেটা দিয়ে নেমে গেলে পথটা চলে গেছে সোজা জলঙ্গি নদীর দিকে। ওই পথ ধরে তোমরা কয়েকজন রূপকে নিয়ে পালিয়ে যাবে। যদি নদীতে থাকা পুলিশের চোখে ধুলো দিতে পারো, তাহলে পালিয়ে যেতে পারবে। এদিকে আমরা যতক্ষণ পারবো ওদের ঠেকিয়ে রাখবো। কি পারবে না? মাথাই বলল, পারবো সর্দার, কিন্তু কোনো কিন্তু নয়। রূপকে বাঁচাতেই হবে। ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে মাথায়। ওকে যে করে হোক এই জঙ্গল থেকে বার করতেই হবে। চলো, এবার প্রস্তুত হও। মন্দিরে এসে দাঁড়ালো কালী ডাকাত। বলল, ভাইয়েরা, অনেক দিন পরে আজ বিরাট লড়াই করার সুযোগ এসেছে। ওই লাল মুখরা যদি ভেবে থাকে সহজেই আমাদের ধরতে পারবে, তাহলে ওরা ভুল করছে। সবাই তৈরি হও। তীরন্দাজ আর সরকিবাজদের কিছু লোক উঁচু গাছে উঠে যাও। লেঠেলরা ঝোপে ঝাড়ে আর গর্তে লুকিয়ে থেকো। মনে রেখো, ওদের মনে প্রথমেই ভয় ঢুকিয়ে দিতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে যে এটা কালী ডাকাতের এলাকা। বলো সবাই, জয় মা কালী। সবাই হুঙ্কার ছেড়ে উঠল। এমন সময় বনের বাইরের দিক থেকে পেঁচার ডাক ভেসে এলো। কালী ডাকাত বলে উঠল, দুশ্মন বনে ঢুকছে, সবাই জায়গা মতো লুকিয়ে পড়ো। মাথায়, তোমরা সুড়ঙ্গের দিকে রূপকে নিয়ে এগো, আর দেরি করো না। বনের এই অংশে নিধু দারোগা আগে কখনো আসেনি, আর সাহেবের আদেশে আসতে হয়েছে। এখন বেঘরে ডাকাতের হাতে প্রাণ টানা যায়। ভয়ে ভয়ে যেন প্রাণ হাতে করেই এগোচ্ছিল নিধু দারোগা। ভরসা একটাই, যে আজ অনেকগুলো বন্দুক সঙ্গে আছে, কিন্তু এই অন্ধকার বনে সেগুলো কাজে লাগবে কিনা কে জানে। আচমকা তার ডান দিকের মাথা থেকে ছুটে আসতে লাগলো একটার পর একটা তীর আর সরকি। শুরু হয়ে গেল লড়াই। চারদিক থেকে আওয়াজ উঠল, দারোগারা চেঁচিয়ে উঠলেন, ফায়া! তীব্র লড়াইয়ের আওয়াজে বনটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। উভয় পক্ষেই হতাহতের সংখ্যাও বাড়তে লাগলো। কিন্তু বন্দুকের পাশে অসম লড়াইতে কালী ডাকাতের বাহিনী টিকতে পারছিল না। একটা সময় দেখা গেল মন্দিরের সামনে মাত্র কয়েকজন লড়াই করছে। আচমকা তাদের মধ্যে মুখ ঢাকা দীর্ঘদেহী লোকটির গায়ে গুলি লাগতেই সে ঘুরে পড়ে গেল কালী মায়ের পায়ের নিচে। বাকিরা পালিয়ে গেল আরো গভীর বনের দিকে। নিধু দারোগা এগিয়ে গেল পড়ে থাকা লোকটির দিকে। তখনও তার দেহে প্রাণ আছে। মশালের আলোয় তাকে দেখেই চমকে উঠল দারোগা। আরে, এই যে সেই সাধু বাবা! এই তাহলে কালী ডাকাত! তুমি কি কালী ডাকাত? নিধু দারোগার প্রশ্নের উত্তরে সামান্য হাসি ফুটে উঠল সাধু বাবা ওরফে কালী ডাকাতের মুখে। ডান হাতটা কোনো রকমে কালী মায়ের চরণ স্পর্শ করল। ধীরে ধীরে বন্ধ হয়ে এলো চোখ দুটো। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে বনের ভিতরে, আর অনেক দূরে নিরাপদ স্থানের দিকে এগিয়ে চলেছে রূপ আর অন্যান্য সবাই।